শহর ভারত পাকিস্তানের পার্টিশনের দিন অর্থাৎ 15 আগস্ট ভারতবর্ষে এক্সিস্টই করতো না। বেশি হাইটের বিল্ডিং কিন্তু এখানে নেই। মারা দেওয়া গাছ দিয়ে কি সুন্দর করে নকশা কেটে এটাকে একটা শিল্পর আকার দিয়েছে। এখান থেকে রাস্তা কিন্তু একেবারে সোজা চলে গেছে। সোজা গেলে চলে যাবো আমরা বাংলাদেশ, ভারতবর্ষের সব থেকে বড় স্থল বন্দরের দিকে। এখানকার দুপাশের জায়গাটা কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা। এই শহরের মোটামুটি এই একটা সমস্যা, দেখো কত সুন্দর দেখতে। নমস্কার বন্ধুরা, আমি নয়ন। আজ আমি এক্সপ্লোর করতে চলেছি ভারতবর্ষের সীমান্তবর্তী এমন এক শহর, যে শহর ভারত পাকিস্তানের পার্টিশনের দিন অর্থাৎ 15 আগস্ট ভারতবর্ষে এক্সিস্টই করতো না। কিন্তু হিন্দু বহুল এই স্থানে মানুষজন যখনই জানতে পারে যে তাদেরকে ভারতের সাথে না পাকিস্তানের সাথে রাখা হয়েছে, তখনই তারা শুরু করে আন্দোলন এবং পরবর্তীতে তার ঠিক 2-3 দিন পরে অর্থাৎ 18 আগস্ট তারা পুনরায় ভারতের সাথে যুক্ত হতে সামর্থ্য হয়। পরবর্তীতে পাকিস্তানের পূর্ব অংশের ওই পাটটা তো বাংলাদেশ নামে পরিচিতি পায় এবং এই শহরের আশেপাশের স্থানেই গড়ে ওঠে ভারতবর্ষের সবথেকে বড় স্থলবন্দর, যে স্থলবন্দর ভারতবর্ষের জিডিপি গ্রোথে একটা মুখ্য ভূমিকা পালন করে থাকে, যার ফলে কিন্তু এই শহর হয়েছে আরও উন্নত এবং আরও গতিশীল। তো থাম্বনেল দেখে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কোন শহরের কথা বলছি। এটি হলো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটি সীমান্তবর্তী শহর বনগাঁও, যাকে আপনারা বনগাঁ নামেও জেনে থাকবেন। আমি এখন এই মুহূর্তে সেখানেই আছি। আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে বনগাঁও জংশন রেলওয়ে স্টেশন রয়েছে, আর তার ঠিক অপোজিট সাইডে এদিকে লাইন চলে গেছে বাংলাদেশের দিকে। আজ এই ভারত বাংলাদেশের সীমান্তবর্তী শহর বনগাঁও ঘুরবো এবং এই শহর বর্তমানে ঠিক কতটা উন্নত সেটা তোমাদেরকে দেখাবো এবং যতটা সম্ভব হয় এখানকার আশেপাশে বেশ কিছু ট্যুরিস্ট স্পটও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এছাড়া এখানে রয়েছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সহ বেশ কিছু বিখ্যাত মন্দির। আজ সেই সমস্ত স্থানগুলিও এক্সপ্লোর করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করতে পারেন এবং এই ধরনের এক্সপ্লোর ভিডিও আরও বেশি বেশি করে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তো চলুন শুরু করব এই বনগাঁর একটি বিখ্যাত কালী মন্দির শ্রী শ্রী সাত ভাই কালীমাতা মন্দির থেকেই। চলে এসেছি শ্রী শ্রী সাত ভাই কালীমাতা মন্দির চত্বরে। এই যে সামনে মন্দিরটা দেখছো, এটাই হচ্ছে শ্রী শ্রী সাত ভাই কালীমাতা মন্দির। মন্দিরের সামনে রাস্তার অপোজিটে দেখতে পারবে এখানে বেশ কিছু দোকান আছে। এখান থেকে পূজার সামগ্রী নিয়ে আপনারা চাইলে এই মন্দিরে পূজা দিতে পারেন। আর সামনে দেখতে পাচ্ছ এখানকার মায়ের মূর্তি। জনশ্রুতি আছে একবার 7 সহোদর ডাকাত যশোরের এক জমিদার বাড়িতে ডাকাতি করতে গেছিলেন। এই ডাকাতি করে ফেরার পথে হঠাৎই সেখানকার মা কালী তাদের নির্দেশ দেন, আমাকেও তোদের সঙ্গে নিয়ে চল। মায়ের কথা মতো ওই ডাকাত দল কালী মাকেও সঙ্গে নিয়ে আসে, কিন্তু মাকে কোথায় প্রতিস্থাপন করবে সেই বিষয় নিয়ে পড়ে যায় ধন্দে। শেষ পর্যন্ত প্রায় 300 কিমি পথ পাড়ি দিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া কালুপুর গ্রাম পঞ্চায়েতের পুরাতন বনগাঁর ইছামতি নদীর তীরে এসে হাজির হয় ওই ডাকাত দল। জঙ্গলে ঘেরা বটগাছের নিচে এখানে মাকে রাখা হয়। তারপর কালী মায়ের মূর্তি রেখে মায়ের পূজার জন্য ডাকাত দল পুরোহিত খুঁজতে বের হয়। তারপরে স্থানীয় এক চক্রবর্তী পুরোহিতকে তারা পেয়েও যায়। এ ঘটনা আজ থেকে প্রায় 400 বছর আগেকার। সেই সময় থেকেই নাকি মা এখানে পূজিত হয়ে আসছেন এবং জায়গার নাম হয় সাত ভাই কালীতলা। এই দিকটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা, দেখতে পাচ্ছ এখানে যে বট গাছগুলো রয়েছে সেই বট গাছে এবং সেই সাথে গ্রিলেও কিন্তু প্রচুর পরিমাণে ভাড়া বাঁধা। অনেকে মানত করে সেই ভাড়া কিন্তু এখানে বেঁধে থুয়েছে। আর তার ঠিক পাশে এখানে দেখতে পাচ্ছ একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তার ঠিক পাশ দিয়েই চলে গেছে ইছামতি নদী। যদিও ইছামতি নদীর অবস্থা খুবই খারাপ, একেবারে পুরো কচুরিপানায় ভর্তি নদীটা এখানে দেখতেই পাচ্ছ। এবার এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব যশোর রোড অভিমুখে। তবে এখানে বাজারের ঠিক একেবারে পাশেই দেখতে পাচ্ছি রয়েছে 1967 সালে নির্মিত একটি স্কুল, কালীতলা বিশ্ববন্ধু শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক স্কুল। এছাড়াও এখানে আশেপাশে ছোট ছোট বেশ কিছু মন্দিরও কিন্তু রয়েছে। এই স্থানটা বনগাঁর একেবারে সাইডের দিকে বলতে পারো, যেটাকে বলা হয় পুরাতন বনগাঁ। তবে বনগাঁ ভ্রমণে আসলে এই স্থানটা অবশ্যই একবার ঘুরে দেখা উচিত। এই সাত ভাই কালীতলায় পৌঁছতে গেলে বনগাঁ জংশন রেলওয়ে স্টেশন থেকে যেমন আপনারা বিভিন্ন টোটো সার্ভিস পেয়ে যাবেন, যে টোটোগুলো শুধুমাত্র সাত ভাই কালীতলা নয় বনগাঁর বিভিন্ন স্থানে সার্ভিস দিয়ে থাকে। এছাড়া বেড়ি গোপালপুরগামী যে সমস্ত বাস বনগাঁ বাস স্ট্যান্ড থেকে চলাচল করে সেই সমস্ত বাসেও আপনারা এই সাত ভাই কালীতলাতে পৌঁছতে পারবেন। সাত ভাই কালীতলা থেকে বনগাঁর এই রামনগর রোড ধরে যাচ্ছিলাম যশোর রোডের দিকে। আর এখানে দেখো 12 পল্লী ক্লাব রয়েছে, তার পাশেই এখানে নজরে পড়লো এই বিশাল শিব মূর্তিটি। ভিতরে রয়েছে 12 পল্লীর লোকনাথ মন্দির, তার সামনে প্রধানত এই বৃহৎ আকারের শিব মূর্তিটি। এটাও কিন্তু বনগাঁর একটা দারুণ ঘোরার জায়গা। এখানে প্রসাদও পাওয়া যায়, দেখতে পাচ্ছ এখানে টাইমিং দেওয়া রয়েছে, মূল্য কত তা দেওয়া রয়েছে। প্রসাদ বুকিং করতে হলে এখানে দেওয়া মোবাইল নম্বরে আগে থেকে যোগাযোগ করেও এখানে আসতে পারেন। তো এখন এর ভেতরে আমি প্রবেশ করব, একটু তোমাদেরকে ভালোভাবে কাছ থেকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ বৃহৎ আকারের শিব মূর্তি কিন্তু এখানে।
আর এর ঠিক পেছনে রয়েছে একটি লোকনাথ মন্দির। ভেতরে বেশ ছোট্ট মতো করে সুন্দর একটি পার্কও করা আছে, তবে এটা কিন্তু মন্দির। এই বনগাঁ শহর মোটামুটি একটি ভালো এরিয়া নিয়ে এস্টাবলিশ হলেও খুব বেশি হাইটের বিল্ডিং কিন্তু এখানে নেই। এই যে আমার সামনে দেখতে পাচ্ছ 3 তলা 4 তলা 5 তলা 6 তলা এরকম হাইটের বিল্ডিংই ম্যাক্সিমাম এখানে রয়েছে। একরকমে বলতে পারো এটা কিন্তু ফুললি ডেভেলপড সিটি নয়, আন্ডার ডেভেলপড সিটি। আমাদের পশ্চিমবঙ্গের ফুললি ডেভেলপড সিটি বলতে আমরা একমাত্র কলকাতা বা তার আশপাশের স্থানগুলিকেই বুঝি। এর আশপাশের বাইরে যে সমস্ত বিভিন্ন জেলার ক্যাপিটাল সিটিগুলো রয়েছে, সদর দপ্তরগুলো রয়েছে, সেই সমস্ত স্থানে কিন্তু এখনও পর্যন্ত মানে একটা পুরো সিটিতে যত রকম সামগ্রী পাওয়া যায় সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় না। বনগাঁও তার মধ্যে একটি। যতই এই শহরের পাশে ভারতবর্ষের সবথেকে বড় স্থলবন্দর থাক, তবে দেখতে পাচ্ছি সামনে কিন্তু যত আমরা যশোর রোডের দিকে অগ্রসর হচ্ছি তত কিন্তু ধীরে ধীরে বিল্ডিংয়ের পরিমাণটা বাড়ছে। বেশি হাইট বিল্ডিং না হলেও বিল্ডিংয়ের পরিমাণটা বাড়ছে, এবং সেখানে মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন ভিভো, ওপো যে মোবাইল কোম্পানি, বিখ্যাত সব কাপড়ের শপ, হার্ডওয়্যার, ফার্মেসি, ব্যাংকিং ব্যবস্থা সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। আর ইতিমধ্যে কিন্তু আমি এসে পৌঁছেছি যশোর রোডে, এই সেই বিখ্যাত ঐতিহাসিক যশোর রোড। আর এই যশোর রোডের পশ্চিম পাড়েই কিন্তু অধিকাংশ বনগাঁবাসীর বসবাস। এই যশোর রোডের ইতিহাস সম্পর্কে যা জানা যায় তা কিছুটা এই রকম। 1840 সালে নড়াইলের জমিদার কালীপদা তার মায়ের গঙ্গা স্নান এবং তীর্থযাত্রার জন্য এই রাস্তার নির্মাণ কার্য শুরু করেন, এবং এর ঠিক 2 বছর পরে অর্থাৎ 1842 সালে প্রায় 2,58,000 টাকার ব্যয়ে এই রাস্তার নির্মাণ কার্য সম্পন্ন হয়। এছাড়া মায়ের তীর্থযাত্রায় যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য এই রাস্তার দুপাশে লাগিয়েছিলেন তিনি প্রচুর রেইন ট্রি, যাকে আমরা খাঁটি বাংলায় কড়ই গাছ বলে থাকি। আজও কিন্তু রাস্তার দুপাশের এই গাছগুলি সেই প্রাচীন ইতিহাসকে বহন করে নিয়ে আসছে, যদিও তার মধ্যে অনেক গাছই আজ মারা গেছে। তবে বনগাঁবাসী এই গাছগুলিতেও ব্যবহার করেছে শিল্পর। আর এই যশোর রোডের আশেপাশের এই ব্যবস্থা থেকে আমার সত্যি খুব ভালো লাগলো। যে গাছগুলো এরকম মারা গেছে সেই মারা যাওয়া গাছগুলোকে দেখো কি সুন্দর করে ডিজাইন করেছে মূর্তির মাধ্যমে, যেটা কিন্তু একমাত্র এই বনগাঁ শহর ছাড়া আর কোথাও আপনারা দেখতে পারবেন না। দেখুন মারা যাওয়া গাছ দিয়ে কি সুন্দর করে নকশা কেটে এটাকে একটা শিল্পর আকার দিয়েছে। 1947 সালের 18 আগস্ট যখন বনগাঁ ভারতের সাথে যুক্ত হয় তখন কিন্তু এই বনগাঁ কোনো পৌরসভা বা শহর হিসেবে বিবেচিত হতো না, তখন ছিল বনগাঁ একটি গ্রাম্য অঞ্চল। তবে পরবর্তীতে 27 জানুয়ারি 1954 সালে 14.274 বর্গ কিলোমিটারের একটু বেশি এরিয়া নিয়ে গঠিত হয় বনগাঁ পৌরসভা। বর্তমানে সেখানে 1,20,000-এর মতন মানুষের বসবাস এবং প্রায় 22টির মতন ওয়ার্ড রয়েছে। যোগাযোগ ব্যবস্থার দিক থেকে এই শহর যথেষ্ট উন্নত। যে যশোর রোডের উপর দিয়ে আমি হেঁটে চলেছি, এই রোড সামনের দিকে চলে গেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার এলাকা পেট্রাপোলে। এখানে রয়েছে ভারতবর্ষের সবথেকে বড় স্থলবন্দর, এবং এর ঠিক উল্টো দিকেই চলে গেছে এই রাস্তা কলকাতার দিকে। এই বনগাঁ শহরেরই নিজস্ব স্কুল, কলেজ, হসপিটাল, কোর্ট সমস্ত কিছুই বিদ্যমান রয়েছে। ওকে, তো আমি এখন প্রবেশ করেছি বনগাঁর যে সমস্ত বাস ডিপোগুলো আছে তার মধ্যে একটি বাস ডিপো DN44 বাস ডিপো। এখান থেকে বাসের মাধ্যমে সরাসরি যোগাযোগ রয়েছে দক্ষিণেশ্বরের, এবং ওপাশে রয়েছে দত্তপুলিয়াগামী বাসের সারি, অর্থাৎ দক্ষিণেশ্বর, দত্তপুলিয়া এই সমস্ত স্থানে কিন্তু এখান থেকে বাস মারফত যাওয়া যায়। আরও বেশ কিছু স্থানের সাথে যোগাযোগ রয়েছে এখানে বাস মারফত। আর এখানেও দেখো একটা মরা গাছকে দিয়ে কি সুন্দর ভাস্কর্য এখানে বানিয়েছে। এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুলের গাছ বিক্রি হচ্ছে একেবারে ফুটপাথের ঠিক পাশেই। এখানে দেখো ইংরেজরা ভারতের উপরে যে অত্যাচার করেছিল তারও কিছু দৃশ্য এখানে ফুটে তোলা রয়েছে। দেখতে জিনিসগুলো সত্যি খুবই সুন্দর লাগছে, তবে রং উঠে গেছে অনেকটাই, তো সেই জন্য একটু ডিসকালার টাইপের হয়ে গেছে। বাট এগুলো কিন্তু আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেকটাই অনেক দৃশ্যই দর্শায়িত করে। আমি এখন উঠতে চলেছি বনগাঁ সেই বিখ্যাত রাখালদাস সেতুর উপরে। আর এখানে সেতুর উপরে ওঠার মুখেই দেখছি এখানে বিভিন্ন ফলের দোকান, আখের জুসের দোকান, ভুট্টার দোকান, এই সমস্ত কিন্তু একেবারে সেতুর উপরেই বসে গেছে দোকানপাট। আর নিচে দিয়ে বয়ে গেছে ইছামতি নদী, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, নিচে দিয়ে চলে গেছে ইছামতি নদী। আর একটু পরে ওই পাশে দেখতে পাচ্ছ বনগাঁতেই এই ইছামতি নদীর উপরে আরও একটা ব্রিজ রয়েছে, ওই সেতুর উপরেও আমরা একটু পরেই যাব। তো রাখালদাস বন্দ্যোপাধ্যায় সেতু শেষ করলাম,
আর এরপরেই কিন্তু আমরা মোটামুটি সেই পাশে চলে এসেছি যেখান থেকে মোটামুটি ওই বাংলাদেশ যাওয়ার জন্য এখানে যে পেট্রাপোল বর্ডার আছে সেই বর্ডারগামী বিভিন্ন অটো, ব্যাটারি ভ্যান এই সমস্ত পাওয়া যায়। এছাড়া ভারত ও বাংলাদেশের যে মুদ্রা বিনিময় তারও কিছু কিছু কিন্তু এই সামনের এই পজিশনে হয়ে থাকে। সামনের এই বিল্ডিংটা দেখো কত পুরনো বিল্ডিং। আর এখান থেকে বেনাপোল বর্ডার দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে 5 কিলোমিটার দূরে। সামনে এখানে রয়েছে একটি পাইকারি ফলের মার্কেটও, এই যে আমার ডান পাশেই এইখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাইকারি ফলের মার্কেট। এখান থেকে রাস্তা সোজা চলে গেছে বাংলাদেশ এবং বাদিকে চলে গেছে চাকদা। আর এখানেও দেখো দেখতে পাচ্ছি গাছ দিয়ে বানানো অসাধারণ ঐতিহ্য একেবারে রাস্তার পাশেই। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই স্থানে, যে স্থানকে বলা হয় বিএসএফ ক্যাম্প মোড়। এখানে দেখতে পাচ্ছি একটা স্মৃতিসৌধ বানানো রয়েছে এবং সেই সাথে রয়েছে অশোক চক্র একেবারে কাঠ দিয়ে বানানো। বাইরেগুলো সম্ভবত ফাইবার বা ওই জাতীয় কিছুতে বানানো হবে, আর ভেতরটা কিন্তু সম্পূর্ণরূপে কাঠ দ্বারা নির্মিত। দেখতে পাচ্ছ কত বড় অশোক চক্র। আর এখান থেকে রাস্তা কিন্তু একেবারে সোজা চলে গেছে, সোজা গেলে চলে যাবো আমরা বাংলাদেশ, মানে ভারত বাংলাদেশ বর্ডার, ভারতবর্ষের সবথেকে বড় স্থল বন্দরের দিকে, যেটা পেট্রাপোল নামে পরিচিত ভারতে, এবং বাংলাদেশের দিকে রয়েছে বেনাপোল। আর এই পাশের দিকে রাস্তা সরাসরি চলে গেছে চাকদাতে। ওখানে রয়েছে বনগাঁ ইসামতি মতিগঞ্জ বাস স্ট্যান্ড। ওখান থেকেই কিন্তু বনগাঁর ম্যাক্সিমাম বাস চলাচল করে থাকে বিভিন্ন স্থানে। এই দেখো একটা বাস ওইখান থেকেই এলো, ওই বাস স্ট্যান্ড থেকেই। এটা যাবে বসিরহাটের দিকে, আমি এবার ওদিকেই যাব। আপনারা চাইলে এখান থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে ওই ভারত বাংলাদেশ বর্ডার, সেখান থেকে ঘুরে আসতে পারেন। এছাড়া এখানে যাত্রাপথে রয়েছে ইসকন হরিদাসপুর, ওখানেও চাইলে আপনারা ঘুরে নিতে পারেন। এই দেখো এখানে একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে যেখানে লেখা রয়েছে কৃষ্ণনগর 81 কিলোমিটার, চাকদাহ 31 কিলোমিটার এবং বিষ্ণুপুর 25 কিলোমিটার। আর এখানকার দুপাশের জায়গাটা কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা, যদিও পরিষ্কার না করলে শুধুমাত্র ডেকোরেশন করে কোনো লাভ নেই। আর নিজেদের বসবাসের স্থান নোংরা করে রাখা তো আমাদের ভারতবাসীদের স্বভাব, তো ওই সমস্ত বিষয়ে আমি আর আসছি না। যাই হোক, সামনের এই জায়গাটা কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা, এটুকু তো বলতেই হয়। তো আমি আপাতত চলেছি বনগাঁর মতিগঞ্জের মোড়ে, যে স্থানকে তোমরা বলতে পারো মোটামুটি বনগাঁর সিটি সেন্টার। এই যে আমার সামনে দেখতে পাচ্ছ বনগাঁ মতিগঞ্জের মোড়, এটাকেই তোমরা মোটামুটি বনগাঁর সিটি সেন্টার ধরে নিতে পারো। এখানেও দেখো কৃষ্ণনগর শহরের মতোই কিন্তু একটা ক্লক টাওয়ার রয়েছে, এখান থেকে মোটামুটি চারদিকে যাওয়া যায়। আমি এলাম যশোর রোড থেকে, এখান থেকে সোজা চলে গেছে চাকদা, বাদিকে চলে গেছে বনগাঁ শহরের দিকে, আর এই পাশের দিকে চলে গেছে দত্তফুলিয়া। লোকাল ও আশেপাশের বিভিন্ন স্থান, এছাড়া হেলেঞ্চা যাওয়ার প্রচুর অটো তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর সামনে রয়েছে মতিগঞ্জ ইসামতি বাস টার্মিনাল। আর এখান থেকে হেলেঞ্চা 18, বাগদা 23 এবং বয়রা 34 কিলোমিটার। এই হচ্ছে বনগাঁ মতিগঞ্জ ইসামতি বাস টার্মিনাল। প্রধানত দত্তফুলিয়া, বাগদা, বয়রা, বসিরহাট সহ আরও আশেপাশে বিভিন্ন স্থানের সাথে এই বাস টার্মিনাল মারফতই যোগাযোগ রয়েছে বনগাঁ শহরের। এখান থেকে আমার নিজের গ্রাম দত্তফুলিয়াতেও বাস যায়। তবে এই বনগাঁর আরও কিছুটা দৃশ্য দেখানোর পরেই প্রধানত আমি আমার ভিডিওটা শেষ করব। দেখতে পাচ্ছ সেই জন্য কিন্তু আবার পুনরায় সেই ক্লক টাওয়ারের দিকে ফিরে চলেছি আমি। এখান থেকে আমি চলে যাব চাকদা রোড অভিমুখে, চাকদা রোড ধরে। সামনে দেখতে পাচ্ছ রয়েছে রয় সেতু, ইসামতি নদীর উপরেই। এই সেতুর অন্য নামও থাকতে পারে, তবে গুগল থেকে আমি এই নামটাও পেয়েছি। এমনকি ওখানে একটা সাইনবোর্ড রয়েছে, সেখানেও রয় ব্রিজই লেখা। এই হচ্ছে রয় ব্রিজ বা রয় সেতু। এই সেতুতেও কিন্তু ওই রাখালদাস বন্দ্যোপাধ্যায় সেতুর মতোই, সেতুর মুখে কিন্তু বিভিন্ন ছোটোখাটো দোকানপাট বসেছে, ফলের দোকান সহ আখের রস, এই সমস্ত নানান দোকান, চপ্পলের দোকান। আর এই দেখো DN 44 বাস স্ট্যান্ড থেকে একটি বাস চললো দত্তফুলিয়া অভিমুখে। এই বাস চেপেই কিন্তু প্রধানত যেতে হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। 96C হলো বাসের নম্বর। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, খানিকটা আগে ওই ব্রিজ থেকেই, অর্থাৎ রাখালদাস বন্দ্যোপাধ্যায় সেতু থেকেই কিন্তু তোমাদের এই রয় ব্রিজটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এবার কিন্তু চলে এসেছি সেই রয় ব্রিজে, আর সামনে দেখতে পাচ্ছি রাখালদাস বন্দ্যোপাধ্যায় সেতু এবং সেই সাথে ইছামতি নদী। দেখো কত বড় বড় গাড়ি সব তাদের প্রোডাক্ট নিয়ে গেছিলো, মেবি বাংলাদেশ থেকেই আসছে। ঝাড়খণ্ডের গাড়ি দেখতে পাচ্ছি এখানে, এটা তো NL, সম্ভবত নাগাল্যান্ডের গাড়ি। যেহেতু পাশেই বর্ডার
এবং এখান থেকে তো বুঝতেই পারছো প্রচুর মালপত্র কিন্তু বাংলাদেশে যায় এই শহরের উপর দিয়েই। আর এই রয় ব্রিজের উপরে দেখো রয়েছে প্রচুর দোকানপাট, যেমন দেখছো আইসক্রিমের দোকান, ফলের দোকান, এখানে একটা ফলের দোকান, সব ফলের দোকান, আখের জুস, পপকর্ন, জুতো, বিভিন্ন মেডিসিনের দোকান, সব এই ব্রিজের উপরে ফুটপাতেই বিক্রি হচ্ছে। আর এখানে দেখো সুন্দর একটা লায়নের প্রতিকৃতি করা রয়েছে, ওপাশেও একটা আছে, ওপাশেও একটা আছে, মেবি এখান থেকে এর সাথে ঝর্ণা সিস্টেমও করা রয়েছে, এখান থেকে জল পড়ে মেবি। আর দেখো এই শহর থেকে চলাচলকারী ম্যাক্সিমাম বাসগুলো কিন্তু দেখতে এই টাইপেরই হয়। ইসামতির পাশেই দেখো এখানে বেশ সুন্দর পার্ক মতন করা রয়েছে, সম্ভবত লোকালদের জন্যই এটি করা রয়েছে, যদিও আশপাশের অবস্থা অতটাও পুষ্টিকর নয়, যথেষ্ট ততই বোঝো একটু বেশ ভালোই নোংরা রয়েছে। আর এখান থেকে রানাঘাট দেখো 45 কিলোমিটার। এই হচ্ছে রয় সেতু থেকে নেমে আসার পরে স্ট্রিট, এখানকার স্ট্রিটের দৃশ্য দেখতে পাচ্ছ, সেই গান্ধীজির মূর্তি, এই ভারত অসহযোগ আন্দোলনের যে একটা দৃশ্যচিত্র আমাদের নোটে আমরা দেখেছি, ঠিক সেই রকমই একটা চিত্র কিন্তু এখানেও রয়েছে। আর স্ট্রিটগুলো যথেষ্ট সুন্দর, স্ট্রিটের পাশে যে মানে ছোট্ট মতন ছোট্ট পার্ক মতন করা রয়েছে, সেই দৃশ্য কিন্তু যথেষ্ট সুন্দর। এখানে দেখা একটা কামান দাগাও রয়েছে, নেতাজির মূর্তি রয়েছে, আজাদ হিন্দ ফৌজ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা মূর্তি এখানে নির্মাণ করা রয়েছে, বেশ সুন্দর একটা ডেকোরেশন করে। সামনে এই যে চকটা রয়েছে, এই চকটা কিন্তু বেশ অসাধারণ, এবং আমি আমার ছোটোবেলা যখন থেকে এখানে আসি তখন থেকেই এই চকটাকে দেখছি ঠিক এই একই রকম। এই জায়গাটা কিন্তু দেখলেই চোখ জুড়ে যেতে হয়, এবং দুপাশে তিন পাশে এরকম ডিভাইডেড করা রয়েছে রাস্তা। প্রত্যেকে এখানে মোটামুটি নিয়ম মেনেই কিন্তু রাস্তা ঠিক যে পাশ থেকে যেদিকে যেতে হবে সে কিন্তু সে পাশ থেকেই সেদিকেই যায়। এই যে দেখতে পাচ্ছ বেশ দারুণ, এখানে একটা ছোট্ট পার্ক মতন করা, মাঝখানে আবার একটা ছোট্ট পার্ক মতন করা, যেখানে এটাতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ওপাশে রয়েছে কবি কাজী নজরুল ইসলামের আবাক্ষ মূর্তি। আর এই হচ্ছে জায়গাটি, এটি হচ্ছে ত্রিকোণ পার্ক, চাকদা রোডের। এই শহরের মোটামুটি এই একটা সমস্যা, তা হলো বিখ্যাত টোটো, যেটা শুধুমাত্র এই শহর নয়, বর্তমানে বলতে গেলে পশ্চিমবাংলা সহ টোটাল ভারতবর্ষের প্রতিটা শহরেরই সমস্যা। আর এখানে পাশে দেখো একটা বিল্ডিং করা রয়েছে নীলদর্পণ, যার নাম নীলদর্পণ বনগাঁও পৌরসভা, এরকম কিছুটা লেখা রয়েছে এখানে, সম্ভবত কোনো কমিউনিটি হল হতে পারে এটা। ও আচ্ছা, এখানে পার্ক তাহলে 3টে নয়, টোটালে 4টি আছে। এই যে এখানে আরও একটি রয়েছে, এইখানে রয়েছে দীনবন্ধু মিত্রের একটি সম্পূর্ণ প্রতিকৃতি। আর এইখানে কিন্তু বড় বড় অক্ষরে লেখা রয়েছে আই লাভ বনগাঁও। ঠিক পেছনে রয়েছে বনগাঁ পাবলিক লাইব্রেরি অ্যান্ড টাউন হল, দেখো কত সুন্দর দেখতে। বিশেষ করে বিল্ডিংয়ের উপরের যে ডিজাইনটা সেটা দেখো, কার্নিশটা দেখো। এই টাউন হলের পাশ দিয়ে একটি গলি চলে গেছে, এই গলি দিয়ে প্রধানত যেতে হয় বনগাঁ যে দীনবন্ধু কলেজ, দীনবন্ধু মহাবিদ্যালয়, সেই দীনবন্ধু মহাবিদ্যালয়ে। সেই সাথে এখান থেকে আরও একটু এগিয়ে গেলে সামনে ডান হাতে পড়বে বনগাঁ হসপিটাল, তবে ওই হসপিটালের দিকে আমরা যাব না এখন, আপাতত এখান থেকে বনগাঁ 96, বনগাঁ টু দত্তপুলিয়া 96 বাস ধরে এখান থেকে যাব বিভূতিভূষণের যে বসত ভিটে, সেই বসত ভিটে দেখার জন্য। তো এটাই হলো বারাকপুর মোড়, এখান থেকে বনগাঁ চাকদা রোড থেকে নেমে যেতে হবে ডান দিকে, বেশ খানিকটা এগিয়ে গেলেই তারপরে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটে বা বাড়ি।